স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই জাহাজের স্টাফ। মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে দুপুর 1টার পর মরদেহের খবর মেলে। হত্যার পেছনে ডাকাতিকেই প্রাথমিক কারণ হিসেবে দেখছে পুলিশ। চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল কার্গো জাহাজ এমভি আল বাখেরা। সোমবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ মরদেহ পাওয়ার খবরে নৌযানটির কাছে যায় পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা। বিভিন্ন কেবিনে পাওয়া যায় 5 জনের মরদেহ। এ সময় 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও 2 জন। দুপুরে আমরা লাঞ্চ করি, সেই সময় বিএসএফে খবর পেলাম যে এরকম জাহাজে ডাকাতি হয়েছে। আমরা ট্রলার নিয়ে এই জাহাজের গায়ে এসে দেখি যে এখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এসে ইনস্টিটিউশনে তারা দেখতেছিল। আমরা এখানে আসি। এখানে হয়তো বা ডাকাতটা ওদের অর্থে এই জাহাজে অর্থের কারণে আসছিল, হয়তো কোনো কারণে তাদের সাথে বনেমালা মলে নেয়, যার কারণে এখানে এসে এদের উপরে আঘাত করলে 5 জন লোক জায়গায় মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাঝের চর এলাকায় ডাকাতের কবলে পড়ে নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। রাত্রেবেলা আমরা যখন এখানটা পার হই তখন এরকম ভয়ের মুখে পার হতে হয় যে কখন ডাকাত উঠে পড়ে। সাধারণত দেখা যায় 2-1 মারপিট করে, হয়তো হাত পা ভেঙে যায়, কাটা যায়, কিন্তু এরকম কোনোদিন দেখিনি। পূর্বশত্রুতা অথবা ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছে প্রশাসন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। এখানে 8 জন ছিল, তার মধ্যে 7 জন অলরেডি মারা গিয়েছে, একজনকে আমরা ঢাকায় প্রেরণ করেছি। তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে আর কি। তবে আজকের এই ঘটনা পরে আমরা আমরা মনে করি যে এখানের যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরও বাড়াতে হবে আর কি। মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরে যে ডাকাতির ঘটনা ঘটেছে, যেটি পুলিশ ধারণা করছে ডাকাতি, চাঁদপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম আতিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আতিক, বেশ সময় গড়িয়ে গেল, সন্ধ্যা হলো, কর্মকর্তারা আসলে কি বলছেন? কাউকে ধরা গেছে কিনা এই ঘটনায় জড়িত যারা, এবং মুমূর্ষু যে তার আসলে কি অবস্থা শারীরিক, সেটিও একটু জানতে চাই। আপনি যেটি জানতে চেয়েছেন, যদি আমি প্রথমে যদি কর্মকর্তাদের কথা বলি, চাঁদপুরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশের এসপি এবং অতিরিক্ত এসপি সহ সংশ্লিষ্ট কোস্টগার্ড এবং সকলেই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে অতিরিক্ত আইজিপি তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং বিষয়গুলো তদন্ত করছেন। কিন্তু একটি বিষয় আমি বলি যে সন্ধ্যা অবধি কিন্তু আমরা কেউ অভ্যন্তরে যেতে পারিনি। তবে আমরা প্রশাসনের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি যে 5টি পৃথক কামরায় কিন্তু 5 জনের মরদেহ পড়েছিল এবং যে বাকি 3 জন ছিল তাদেরকে 2 জনকে সদর হাসপাতাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়। পরবর্তীতে আমরা খবর নিয়ে জানতে পারি সেখানে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এবং 1 জনের চিকিৎসা চলছে, তিনিও কিন্তু একেবারে মুমূর্ষু অবস্থায় আছেন। আর আরেকটি বিষয় যদি বলি যে চাঁদপুরের যে জেলা প্রশাসক এবং নৌ পুলিশের এসপির সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু ধারণা করছে প্রাথমিকভাবে যে ধারণা করছে যে এটি ডাকাতির সন্দেহ হতে পারে। কিন্তু এছাড়াও কিন্তু বেশ কিছু কারণও কিন্তু তারা উল্লেখ করেছেন। যদি আমি বলি যে পরিকল্পিতভাবে কিন্তু পূর্বশত্রুতার জেরেও কিন্তু এই ধরনের কিছু হতে পারে। এছাড়া যে অভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। আরেকটি বিষয়, এই যে সারবাহী যে কার্গো জাহাজটি রয়েছে বাকেরা, সেটি কিন্তু চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল। তবে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে এবং তারা কিন্তু আশা করছে দ্রুততম সময়ের মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। রঞ্জন। আতিক, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে 3 মাস, কিন্তু কমেনি খুনের ঘটনা, বরং বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। ইকবাল, আমি আপনার প্রতিবেদনটি দেখলাম। আপনার কাছে 2টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন যেটি হচ্ছে যে নৈতিকতার সংকট যেটি বলা হচ্ছে, বা আস্থার সংকট যাই বলে না কেন, জনগণের সাথে নৈতিকভাবে পুলিশ আসলে কিছু সংকট রয়ে গেছে,
সেই জায়গাগুলো কমাতে কি ধরনের কাজ করা হচ্ছে, কর্মকর্তারা কিভাবে কাজ করছেন সেটি জানবো। এবং আরেকটা যেটি জানবো যে পুলিশ কর্মকর্তারা বলছেন যে এই অপরাধ হচ্ছে দ্রুততম সময়ে তারা অপরাধ নিয়ন্ত্রণ করবেন, কিন্তু সেই সময়টা আসলে কতদিন, কোনো ধরনের আশার কথা কি তারা বলেছেন কিনা যে এতদিনের মধ্যে হবে, বা কিভাবে আসলে কমানোর চেষ্টা চলছে? দ্বিতীয় প্রশ্নটির উত্তর আমি শুরুতেই দিচ্ছি যে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়া হয়নি যে কতদিনের মধ্যে এই যে অস্থিতিশীলতা রয়েছে, যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মানে আতঙ্ক বিরাজ করছে, এটার কিন্তু নির্ধারিত কোনো সময় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়নি। কিন্তু গত দুই একদিনের গতকাল ডিএমপি কমিশনার কিন্তু বলেছেন যে চাঁদাবাজি যারা করছে তাদের একটি তালিকা প্রণয়ন করছে তারা, সেটির কাজও দু একদিনের মধ্যে শেষ হবে এবং কাজটি শেষ হলেই কিন্তু দ্রুত গতিতেই যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে নৈতিকতা হারিয়েছে পুলিশ, সেটি থেকে ফিরে আসা। যেমন জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান ছিল ছাত্রদের, সেখানে কিন্তু পুলিশকে দেখা গেছে নির্বিচারে গুলি চালিয়েছে এবং মানুষের উপর হামলা চালিয়েছে। এই বিষয়গুলো কিন্তু রয়েছে, সেখান থেকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত তারা যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বেশ কয়েকজনকে কিন্তু তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, আর বাকিদের কিন্তু বিভিন্নভাবে বদলি করে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। সেটি কিন্তু বড় ব্যাপার নয়, শুধু বদলি করলেই যে এই অবনতি থেকে রোধ করা সম্ভব তা কিন্তু নয়। এখানে কিন্তু বিশ্লেষকরা বলতেছেন যে এই যে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা একটা যেমন প্রথম কাজ, তারপর যে যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল না, তারা যারা একদম ফ্রেশভাবে ছিল দায়িত্বে, তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে যেহেতু তারা যেখানে কর্মস্থলে ছিল তারা এই কাজের সঙ্গে জড়িত ছিল না, সেই লোকগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছে। যেমন একটি উদাহরণ যদি দেয়া হয় যে একটি এলাকায় যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে লোক থাকার প্রয়োজন, সেটি কিন্তু একদম নতুন লোক দিয়ে কিন্তু সেটি সম্ভব নয়। সেক্ষেত্রে পুরাতন এবং নতুন লোকের সমন্বয়ে যদি আপনার একটি থানা সাজানো হয়, সেক্ষেত্রে আপনার আইনশৃঙ্খলার অবনতি যেটা রয়েছে সেটি কিন্তু রোধ করা সম্ভব। কিন্তু এখন আমরা যে থানাগুলো দেখছি সব থানাই কিন্তু নতুন করে পুলিশ প্রশাসনে সাজানো হয়েছে। সেক্ষেত্রে তাদের একটি বেগ পোয়াতে যেমন আইনশৃঙ্খলা বাহিনী জানে যে কে ছিনতাইকারী, কে সমন্বয়ের কিছু ঘাটতি রয়েছে। ইকবাল, অনেক নির্দিষ্ট করে যদি একদম সংক্ষেপে একটা জিনিস জানতে চাই, যেটি যে অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে কিছু থানা লুটের ঘটনা ঘটেছে, অস্ত্র খোয়া গেছে, সেই অস্ত্রগুলো পুরোপুরি উদ্ধারে কোনো ধরনের তৎপরতা এখনো পর্যন্ত চলমান রয়েছে কিনা, সেটির আসলে সবশেষ খবরাখবর কিছু জানতে পেরেছেন কিনা? 5ই আগস্টের অভ্যুত্থানের পর কিন্তু 8 তারিখ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি জায়গায় কিন্তু অভিযান চালানো হচ্ছে, যেসব থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, সেসব কিন্তু পর্যায়ক্রমে একের পর এক উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি কিন্তু উদ্ধার হয়নি বলা চলে, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে, প্রতিদিনই কিন্তু একটা ধরনের পরিসংখ্যান দেওয়া হচ্ছে, কিন্তু এটা কতদিন লাগবে এর সম্পূর্ণ উদ্ধার করতে সেটি কিন্তু এখনও জানানো হয়নি। আর এই যে আগ্নেয়াস্ত্রগুলো এখনও মানুষের কাছে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অপরাধ প্রবণতা বাড়ছে, কারণ এই অস্ত্র দিয়ে ছিনতাই করছে, চুরি করছে এবং ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। আরেকটি বিষয় যে সারা দেশে কিন্তু চুরি, ছিনতাই সব কিছুই বেড়ে গেছে এবং শীদেল চুরি যেটা দীর্ঘ সময় কিন্তু বন্ধ ছিল, সেটিও কিন্তু এখন চালু হয়েছে এবং দেখা গিয়েছে 3 মাসে প্রায় 1300-র উপর কিন্তু মানুষ খুন হয়েছে, ডাকাতির ঘটনা ঘটেছে। আপনার প্রতিবেদন থেকে আমি সেগুলো জানতে পেরেছি। ইকবাল, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বার্তাকক্ষ থেকে। কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি পৌঁছানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। আমরা আপনার প্রতিবেদনটা দেখলাম এবং সারাদিনই দুপুর থেকে এই খবর দেখছি আমরা নানাভাবেই। আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে আসলে এই যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু শেখ হাসিনাকে আদৌ আসলে ফিরিয়ে আনা সম্ভব কিনা, এই ব্যাপারে সরকার আসলে কতটা আশাবাদী বা কতটা আসলে কনফিডেন্ট যায় বলেন। এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে যদি ফিরিয়ে আনা যেতে পারে, ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি হবে?
রঞ্জন, আমি আপনাকে আসলে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি, তাহলে আসলে আপনার পরের প্রশ্নটার উত্তর পরিষ্কার করে দেওয়া যাবে। সেটা হচ্ছে যে দেখেন 2013 সালে প্রথম এই চুক্তিটা হয়, এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি, এবং 16 সালে এটিকে সংশোধন করা হয়। এবং আপনি মনে রাখবেন যে এই চুক্তির কারণেই কিন্তু উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো গিয়েছিল। অর্থাৎ এখানে ভারত তাদের একজন অপরাধীকে কিন্তু ফেরত নিতে পেরেছিল। আমরা আসলে এখন কতটুকু কি পারবো সেটা বিষয়। আমি একটু চুক্তিটার কিছু দিক আগে আপনাকে একটু বলি, তাহলে আরও পরিষ্কার হবে। এই চুক্তির মূল দিক হচ্ছে ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য সম্মত হয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে অথবা অভিযোগ আনা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সেই মামলার প্রক্রিয়া দোষী সাব্যস্ত হবার প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এই বিষয়টা এর মধ্যে রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই দ্বৈত অপরাধের নীতি প্রযোজ্য হতে হবে, অর্থাৎ অপরাধটি হতে হবে দুদেশেই শাস্তিযোগ্য। দেখেন কতগুলো বিষয় একটা বিষয়ের মধ্যে। এখন আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিই। আপনি যেটি বলছেন যে শেখ হাসিনাকে এই চুক্তির মাধ্যমে আদৌ ফিরিয়ে আনা সম্ভব কিনা। এই ট্রিটির যেই আর্টিকেলের যে 6 নম্বর আর্টিকেল রয়েছে, ক্লজের 6 নম্বর ক্লজের, সেই আর্টিকেলের প্রথম যেটি সেখানে যেই ক্লজটি রয়েছে বা যে লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোই আমি আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন। সেখানে বলা হচ্ছে যে এক্সট্রাডিশন মে বি রিফিউজড ইফ দ্য অফেন্স অফ হুইচ ইট ইজ রিকোয়েস্টেড ইজ অন অফেন্স অফ আ পলিটিক্যাল ক্যারেক্টার। অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, মানে যার অনুরোধের জন্য এই ধারাটি রাখা হয়েছে তিনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সেক্ষেত্রে কিন্তু এই অনুরোধ খারিজ হয়ে যেতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই কোন কোন অপরাধ রাজনৈতিক আর কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না, সেই লিস্টটাও কিন্তু বেশ লম্বা। এর মধ্যে গুম রয়েছে, খুন রয়েছে। রঞ্জন, জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এর মধ্যে এই বিষয়গুলো রয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে যদি অনুপ চেটিয়াকে ফেরত নিতে পারে ভারত, তাহলে কেন শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন না তারা? দুটাই তো রাজনৈতিক কেস। উলফাও তো রাজনৈতিক দল এবং তারই একজন হচ্ছেন অনুপ চেটিয়া, এবং শেখ হাসিনাও একজন রাজনৈতিক নেতা। এই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যেটি বলছিলেন যে সরকার কতটা পারবে, এখানে আসলে কূটনৈতিক নেগোসিয়েশন বা দর কষাকষির যে দক্ষতা, সেই দক্ষতা এবং সেই বিষয়টি রয়েছে। এবং বেশ কিছু বিষয় এক্সট্রাডিশন ট্রিটি থাকা সত্ত্বেও ভারতের সাথে এখনও কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে। তার মধ্যে একটা কি আমি আপনাকে বলি, পিকে হালদার কেসটি কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং। তাকে আমরা জানি যে তিনি কলকাতায় দেখা যায়, এখানে দেখা যায়, কিছু জটিলতা রয়েছে। উর্মি, আমি বুঝতে পেরেছি। আপনার কাছে আমার সংক্ষেপে একটা শেষ প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে আমরা নানাভাবে আলোচিত হতে দেখেছি কয়েকদিন ধরেই। ব্রিটেনের গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে তার ব্যাপারে নানা প্রতিবেদন এসেছে এবং বাংলাদেশ থেকে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই ব্যাপারেই ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে যে তাকে অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যাপারে আপনারা পররাষ্ট্র উপদেষ্টার কাছে কিছু জানতে চেয়েছিলেন কিনা, বা বাংলাদেশ সরকার কি ভাবছে ওই তদন্তের ব্যাপারে বা টিউলিপ সিদ্দিকের ব্যাপারে, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? এটা আসলে একেবারেই খুবই দুঃখিত আমি রঞ্জন, আজকে পররাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে আমরা প্রশ্ন করিনি, উনি এই বিষয়ে কিছু বলেননি। আর এটা তো আসলে একটি দেশের একেবারেই তাদের নিজস্ব বিষয়, ফলে অভ্যন্তরীণ বিষয়, ফলে সেখানে আমরা আদৌ প্রশ্ন করলেও তিনি এই বিষয়ে কিছু বলতেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই বিষয়ে নিশ্চয়ই আমরা চোখ রাখতে হবে, নিশ্চয়ই ভবিষ্যতে আমরা জানতে পারবো যে আসলে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো বা কি হচ্ছে। রঞ্জন, উর্মি, আপনাকে ধন্যবাদ। পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকার এই জলপথটি ব্যবহারের জন্য পানামা অতিরিক্ত ভাড়া রাখছে বলে অভিযোগ তার। রবিবার অ্যারিজোনায় সমর্থকদের এক সমাবেশে আরও বলেন খালটিকে ভুল হাতে পড়তে দেবেন না তিনি আরও বলেন চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না। তবে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে বলেছেন পানামা খাল ও এর সংলগ্ন এলাকার প্রতি বর্গমিটার পানামার সত্ত্বাধীন, যদিও মুলিনো তার মন্তব্যে ট্রাম্পের নাম উল্লেখ করেননি। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।